Hello everyone, welcome to my classes World of NCERT, and in today's class we will continue the series of transformation of sentences second part, that is simple to complex. So let's start the class without further delay. আজকের ক্লাসে আমরা সিম্পল টু কমপ্লেক্স কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সেটা নিয়ে একটু ডিসকাস করব। তো আশা করি আপনারা যারা প্র্যাকটিস করছেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তাদের গ্রামারের বেসটা ভালো আছে বা আপনারা কন্টিনিউ ট্রাই করছেন। আর যদি না করেন তাহলে আমি একটু বলে দিই, ট্রান্সফরমেশন যখন আমি করব কিছু আমার বেসিক টার্মস আছে, এই বেসিক টার্মগুলো জানা না থাকলে একটু প্রবলেম হয়ে যাবে, একটু বুঝতে অসুবিধা হবে। যেমন আজকে যে আমরা ট্রান্সফর্ম করব সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল থেকে একটা সেন্টেন্সকে কমপ্লেক্সে নিয়ে যাব বা ভাইস ভার্সা, কমপ্লেক্স থেকে আমরা সিম্পলে আনবো। তো আমার জানতে হবে সবার আগে এই সিম্পল সেন্টেন্সটা কী রকমের থাকে আর কমপ্লেক্স সেন্টেন্সটার ফিচার কী। মানে কমপ্লেক্স সেন্টেন্স, একটা সেন্টেন্স যে এটা সিম্পল না কমপ্লেক্স আগে তো আমার দেখে বুঝতে হবে, তারপর আমার এটাকে ট্রান্সফর্ম করতে হবে। একটা লাইন আপনাকে দিয়ে দিল, হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স, আর সাইডে লেখা থাকলো ট্রান্সফর্ম ইট ইন্টু সিম্পল টু কমপ্লেক্স। এবার আপনি জানেনই না এটা সিম্পল লাইন না কমপ্লেক্স লাইন, তো আপনি কি করে আনসারটা করবেন, তাই আমরা প্রথমে দেখে নেব সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন ধরনের সেন্টেন্স যেখানে মাত্র একটা ক্লজ থাকে। যেমন একটা ক্লজ বুঝেন তো, একটা কমপ্লিট সেন্সওয়ালা একটা লাইন যেখানে একটা সেন্স কমপ্লিট হয়ে যায়, এটার পর আর কিছু বাকি থাকে না। আমি হঠাৎ করে আপনাকে বললাম আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব, কথাটা এখানে শেষ হয়ে গেছে। কিন্তু আমি যদি কথাটাকে এরকমভাবে বলি যে আমি তোমাকে বাড়ি থেকে বের করতে পারি যদি না বলে আমি লাইনটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি আমার লাইনটা কমপ্লিট হলো? এরপরে তো মনে হবে আমি আরও কিছু বলবো, কিছু একটা বলার বাকি আছে। তো এরকম ধরনের অর্ধেক ক্লজ ইউজ করা হয় না সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, আর ওভারঅল একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি মানে একটা সেন্টেন্স যেটা কমপ্লিট হওয়ার জন্যে অন্য লাইনের উপর বা অন্য শব্দের উপর নির্ভর করে না, এটাকে সিম্পল সেন্টেন্স বলে। তো সিম্পল সেন্টেন্স আমি কীরকমভাবে চিনব? সিম্পল সেন্টেন্স আমি একটা লাইন দেখব, একটা ভার্ব যেখানে আছে, একটা কমপ্লিট ক্লজ আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটার মধ্যে কোনো এক্সট্রা লাইন আমি কমা দিয়ে বা অ্যান্ড অর বাট ওয়েন অলদো বিকজ এইসব ওয়ার্ড ইউজ করে এক্সট্রা কোনো মিনিং এটাতে অ্যাড করিনি, তখন আমি বুঝবো এটা একটা সিম্পল সেন্টেন্স। এবার আমি চলে যাই একটু কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স কীরকমভাবে আমি বুঝবো? কমপ্লেক্স সেন্টেন্সের যদি আমি ডেফিনিশনটা দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি এ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যেও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে হবে ওয়ান অর মোর, মানে একটা কমপ্লিট লাইন থাকবে, একটা লাইন থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার সাথে একটা বা আরও অর্ধেকটা লাইনের টুকরা জোড়ো হয়ে থাকবে। যেমন এখানে একটা উদাহরণ দিলে আরেকটু ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা লাইন বলছে ওয়েন শি ইজ নট ইন্টারেস্টেড রিমুভ হার ফ্রম দ্য গ্রুপ। একটা লাইন আমি কমা দিয়ে দুইটা লাইনকে একসাথে জড়ো করেছি একটা কথা বলার জন্যে। যদি মেয়েটা ইন্টারেস্টেড না থাকে তাহলে ওকে গ্রুপ থেকে বের করে দাও, আমার মিনিং হচ্ছে এটা। এবার এই লাইনটার মধ্যে আমার জানতে হবে সবার আগে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে লাইনের ওই পার্টটা যেটা পড়লে লাইনটা কমপ্লিট হয়ে যায়, আর কিছু না পড়লেও চলে। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে লাইনের ওই পার্টটা যেটা পড়লে মনে হয় না লাইনটা তো ইনকমপ্লিট, আরও কিছু একটা বলেছে লাইনের মধ্যে, লাইনটা এইভাবে শেষ হতে পারে না। যেমন এই লাইনটা যদি আমি পড়ি হঠাৎ করে ওয়েন শি ইজ নট ইন্টারেস্টেড, আমি এই জায়গাটা বাদ দিয়ে দিলাম, রিমুভ হার ফ্রম দ্য গ্রুপ, লাইনটা কি কমপ্লিট হলো আমার? ওয়েন শি ইজ নট ইন্টারেস্টেড, আমি যদি তোমাকে বলি হঠাৎ করে গিয়ে ওয়েন শি ইজ নট ইন্টারেস্টেড, তুমি বলবে হ্যাঁ আগে বলো, তারপর কি ও ইন্টারেস্টেড না, দেন তখন আমি লাইনটাকে কমপ্লিট করার জন্য বলবো দেন রিমুভ হার ফ্রম দ্য গ্রুপ, তাহলে তাকে গ্রুপ থেকে বের করে দাও। তাহলে আমি বুঝলাম যে এই যে লাইনের এই পার্টটা কমপ্লিট হওয়ার জন্য এই পার্টের উপর নির্ভর, তাহলে আমি এটাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এটাকে বলছি
ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটার উপর ডিপেন্ডেন্ট, সেকেন্ড পার্টের উপর ডিপেন্ডেন্ট, এটা ছাড়া এই লাইনটা কমপ্লিট হবে না। কিন্তু আমি যদি এই লাইনটাকে বাদ দিয়ে দিই, হঠাৎ করে এসে বলি তোমাকে রিমুভ হার ফ্রম দ্য গ্রুপ, তাহলে লাইনটা কমপ্লিট হয়ে যাবে। তুমি আমাকে জিজ্ঞেস করবে পরে হয়তো যে কেন রিমুভ করবো, রিজন কী, কিন্তু লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাকে ডাইরেক্ট একটা অর্ডার করছি বা রিকোয়েস্ট করছি যে ওকে গ্রুপ থেকে বের করে দাও। তো এই যে ইন্ডিপেন্ডেন্ট লাইনটা, আমার লাইন পরে বুঝতে হবে লাইনের কোন পার্টটা স্বাধীন আর কোনটা পরাধীন। স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যেটা নিজের মধ্যেই কমপ্লিট করে সেন্সটাকে, আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে লাইনের যেই পার্টটা কমপ্লিট হওয়ার জন্য আরেকটা পার্টের উপর ডিপেন্ডেন্ট। তো আশা করি কমপ্লেক্স সেন্টেন্স কী ধরনের হয় বোঝা গেছে। আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, আফটার আই ফিনিশ মাই ক্লাস, যেমন এই ক্লাসটা আমি এখন করছি, আমি বললাম একটা এক্সাম্পল, আফটার আই ফিনিশ মাই ক্লাস আই উইল গো টু আপলোড ইট। এই ক্লাসটা শেষ করার পর আমি এটা আপলোড করে দেব। এখানের মধ্যে আপনারা যারা ক্লাসটা বুঝতে পারবেন যে কোন লাইনটা কোনটার উপর নির্ভর। এই যে দুইটা পার্ট, হঠাৎ করে আমি যদি এসে বলি আফটার আই ফিনিশ মাই ক্লাস, আপনি বলবেন হ্যাঁ তারপর কি, তাহলে আমি বুঝলাম যেহেতু এটার সেন্সটা কমপ্লিট না, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর আমি বলবো আই উইল গো টু আপলোড ইট, কিন্তু আই উইল গো টু আপলোড ইট কথাটা কিন্তু এই পার্টটা ছাড়াও কমপ্লিট, তাহলে আমি এটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো আমি দেখলাম কিভাবে একটা লাইনের মধ্যে এক বা তার বেশি, আমি এখানে সবটা একটা একটা দিয়েছি, কিন্তু এই লাইনটাকে আমি বাড়াতে পারবো, আরেকটু কমপ্লেক্স বানাতে পারবো। আফটার আই ফিনিশ মাই ক্লাস আই উইল গো টু আপলোড ইট বিকজ দে নিড ইট। মানে আমার যারা স্টুডেন্ট আছে তাদের ক্লাসটার দরকার, তাই আমি কি করব, ক্লাসটা কমপ্লিট করার পর আমি এটাকে আপলোড করে দেব। তো আমি দেখলাম একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে বিকজ দে নিড ইট বলে আমি আরেকটা লাইন জড়ো করে দিলাম, আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড করে দিলাম। তো আমি কি পড়েছিলাম সেন্টেন্সের মধ্যে, এ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে যেটা আমি পেয়ে গেছি লাইনের মধ্যে, অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান, একটা অ্যাটলিস্ট ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, অর মোর ডিপেন্ডেন্ট ক্লজ, আমি আরেকটা পেয়ে গেলাম একের বেশি, এক বা তার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড থাকতে পারে একটা লাইনের মধ্যে, তখনই আমি এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। অলদো শি ওয়ার্কড ভেরি হার্ড, অলদো শি ওয়ার্কড ভেরি হার্ড, ও খুব বেশি কাজ করে, শি ডিড নট পাস দ্য এক্সাম। এখানে আমি কমা দিয়ে দুইটা সেন্সকে একসাথে অ্যাড করে দিয়েছি, যদিও ও খুব বেশি কাজ করে, হার্ডওয়ার্ক করে, তারপরও ও এক্সামে পাস করছে না। তো আমি এটা বললাম শি ডিড নট পাস দ্য এক্সাম, এই লাইনটা হলো আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেখানে আমি এই পার্টটা ছাড়াও, প্রথম পার্টটা ছাড়াও এই লাইনটাকে কমপ্লিট করাতে পারবো। কিন্তু যখন আমি বলছি অলদো শি ওয়ার্কড ভেরি হার্ড, আমি হঠাৎ করে এসে এই লাইনটা বললে পিছনের লাইনটা ছাড়া এই লাইনটা সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে অ্যাড হয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স রেডি করে। তো আমি একদম সিম্পলি যদি বুঝতে চাই, আমি দেখব যেখানে একটা লাইনে একটা মিনিং কমপ্লিট হয়ে গেছে, হি নোজ হিন্দি, একটা লাইনে একটা মিনিং কমপ্লিট হয়ে গেছে, হি ওয়েন্ট টু ওয়াচ দ্য ম্যাচ। তো যেখানে একটা লাইনে একটা সেন্টেন্স পুরো কমপ্লিট হয়ে গেছে, কোনো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিছু এটার সাথে অ্যাড নেই, তখন আমি এটাকে একটা সিম্পল সেন্টেন্স বলবো। আবার এই সেম লাইনটাকে আমি যদি কমপ্লেক্স বানাতে যাই, তাহলে আমার এটার সাথে আরেকটা কিছু অ্যাড করতে হবে। যেমন আমি বললাম হি নোজ হিন্দি অ্যাজ ওয়েল এজ হি নোজ বেঙ্গলি, ইয়া ফির এছাড়া আরও কিছু আমি অ্যাড করতে পারি, অলদো হি নো হিন্দি বাট হি knows Bengali also. He went to watch the match because it was interesting. He went to watch the match because it was interesting. যখন আমি বলছি এই লাইনটা কিন্তু নিজের মধ্যে কমপ্লিট, কিন্তু আমি আরেকটা লাইন অ্যাড করে এটাকে আরেকটু
মানে কমপ্লেক্স কি, সিম্পল হচ্ছে এই লাইনটা হচ্ছে সিম্পল, আর কমপ্লেক্স হচ্ছে এইভাবে যাবে গিয়ে আরেকটা কিছু অ্যাড করবে, মানে কমপ্লেক্সিটি বলতে আমরা যেটা বুঝি আর কি, 2-3টা লাইনকে একসাথে অ্যাড করা হয়ে যায়। তো কমপ্লেক্স সেন্টেন্সটা বোঝার আমার কয়েকটা শর্ট ফর্ম আছে, যেমন ইজিলি তো আমরা কমা দেখেই প্রথমে বুঝতে পারি, কমা দিয়ে আরেকটা লাইনকে ইউজ করা হয়। এছাড়া কি করা হয় কোনো কোনো সময়, although, because, so, but, when, that, এইসব ওয়ার্ডগুলি ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা বুঝতে পারি, কারণ বেশিরভাগ কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এইসব ওয়ার্ড ইউজ করে একটা ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড করে দেওয়া হয়ে থাকে। নেক্সট আমি দেখি, নেক্সট হচ্ছে আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেটা আমি আজকে সিম্পল টু কমপ্লেক্স করতে যাচ্ছি, কারণ আমরা সিম্পল সেন্টেন্স কী রকমের হয় আর কমপ্লেক্স সেন্টেন্স কী রকমের হয় একটু ধারণা করেছি, এবার আমি একটু ইজিলি বুঝতে পারবো কী ধরনের ট্রান্সফরমেশন হয় এখানে। তো এখানে একটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া হচ্ছে, হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স, মানে যেই ছেলেটা ও রিকোয়েস্ট করছে আমি ইনোসেন্ট, আমার কোনো দোষ নেই, আমাকে মাফ করে দাও, হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স। এবার এই সিম্পল লাইনটাকে আমি কমপ্লেক্সে নিয়ে যাব। কীরকমভাবে কমপ্লেক্সে নেব, যেমন হি প্লিডেড অবধি ঠিক আছে, তারপর আমি কি করলাম, দ্যাট লাগিয়ে দিলাম, দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। ও রিকোয়েস্ট করছিল বা প্লিড করছিল, প্রে করছিল দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। হি প্লিডেড ফর হিজ ইনোসেন্সটাকে সেম কথাটাকে আমি একটু ঘুরিয়ে বললাম, শর্ত একটাই, বারবার মিনিং চেঞ্জ হতে পারবে না, স্ট্রাকচার চেঞ্জ হবে লাইনের, কিন্তু মিনিং চেঞ্জ হবে না। হি প্লিডেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। নেক্সট, আই নো হার নেম। এবার কেউ একজন সিম্পলি বলল আমি ওর নাম জানি, কথাটাকে ঘুরিয়ে আপনি কি করে বলবেন, আই নো হোয়াট হার নেম ইজ, আই নো হোয়াট হার নেম ইজ। লাইনটা যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন সিম্পল টু কমপ্লেক্স, ততই ধারণাটা ক্লিয়ার হবে, কারণ এখানে প্রতিটা লাইনের এক্সাম্পল ডিফারেন্ট। কোনো কিছু একটা এক রকমের যে উদাহরণ বা এক রকমের এক্সাম্পলস আপনারা সব ক্ষেত্রে পাবেন না, একটু ডিফারেন্ট। যেমন এখানে লাইনটা বলছে আই নো হার নেম, আমি এটাকে কম্পাউন্ডে বললাম আই নো হোয়াট হার নেম ইজ, কিন্তু এখানে যদি কথাটা পাস্ট টেন্সে থাকতো, আই নিউ থাকতো, আই নিউ হার নেম, আমি কি বলতাম আই নিউ হোয়াট হার নেম ওয়াজ, এটা ওয়াজ হয়ে যেত ইজের জায়গায়। তো আমি সিম্পল থেকে কম্পাউন্ডে নেওয়ার আগে সবার আগে দেখব যে এখানের মধ্যে টেন্সটা কী আছে। যদি পাস্ট টেন্স থাকে আমি পরেরটাকে পাস্টে বানাবো, যদি আমি প্রেজেন্ট টেন্সে পাই সেন্টেন্সটাকে তাহলে আমি এটাকে প্রেজেন্টে বানাবো। নেক্সট দেখি, নেক্সট হচ্ছে শি ডান্স লাইক এন এক্সপার্ট ডান্সার। একটা লাইনে বলছে ও এরকমভাবে ডান্স করছে, একজন এক্সপার্ট ডান্সারের মতো ডান্স করছে। আমি যদি বাংলায় কথাটা বলি, আপনারা কি করবেন, যখন একটা লাইন পাবেন এটার অর্থ বুঝলে এটাকে বাংলায় একবার বলার চেষ্টা করবেন যে আপনি এটাকে ঘুরিয়ে বললে আর কীরকম বলতে পারতেন, তাহলে একটু সুবিধা হবে যারা বেঙ্গলি স্পিকার আছেন। হি ডান্স লাইক এন এক্সপার্ট ডান্সার, ও একজন এক্সপার্ট ডান্সারের মতো ডান্স করছে। আমি কথাটাকে ঘুরিয়ে কীরকমভাবে বলতে পারি যে ও যেরকমভাবে ডান্স করছে যেন ও একজন এক্সপার্ট ডান্সার। সেম কথাটাকে আমি ইংলিশে কীরকমভাবে লিখব, শি ডান্সড অ্যাজ ইফ শি ওয়ার এন এক্সপার্ট ডান্সার, যেন ও একজন এক্সপার্ট ডান্সার, অ্যাজ ইফ যেন মনে হয় শি ওয়ার অ্যান এক্সপার্ট ডান্সার। এখানে ওয়ার কেন হলো, ওয়াজ কেন হলো না, কারণ এখানে ডান্সড বলে আমি সিম্পল সেন্টেন্সের মধ্যে এটাকে পাস্ট টেন্সে নিয়ে গেছি, তাই আমি নেক্সটে যে অক্সিলিয়ারিটা ইউজ করলাম এটাও আমার পাস্ট টেন্স হয়ে গেল। সেম আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি যাতে করে আপনাদের একটু প্র্যাকটিসটা ভালো হয়। হি অ্যাক্টস লাইক অ্যান অ্যাক্টর, ও একজন অ্যাক্টরের মতো অ্যাক্টিং করছে। তো আমি এটাকে ঘুরিয়ে কীরকম বলতে পারি, সেমভাবে অ্যাজ ইফ হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ইজ অ্যান অ্যাক্টর। তো দেখুন আমি এখানে কিন্তু ইজ লিখলাম, হি ওয়াজ লিখলাম না, কারণ আমি এখানে অ্যাক্টস লিখেছি না প্রেজেন্ট টেন্সে, তাই আমি পরের লাইনটাকে যখন কমপ্লেক্স সেন্টেন্সে নিলাম সেটাকেও ইজ লিখে একদম টেন্সটা মেনটেন রাখলাম। আরেকটা উদাহরণ দেখি আমরা সিম্পল সেন্টেন্সের, আই ওয়ান্ট এ কার টু ড্রাইভ।
আমার একটা কার চাই যাতে করে আমি ড্রাইভ করতে পারি। তো সিম্পলি বলছে আমার একটা কার চাই ড্রাইভ করতে। আমি যখন আমি এটাকে কমপ্লেক্সে বলবো তখন আমি কি বলবো, কথাটাকে একটু ঘুরিয়ে বলবো, আমি একটা কার চাই যেটা আমি ড্রাইভ করতে পারি। আর সিম্পলি আমি কথাটাকে যখন বলবো যে আমি ড্রাইভ করার জন্য একটা কার চাই। আই ওয়ান্ট এ কার টু ড্রাইভ, আমি এটাকে কমপ্লেক্সে লিখলাম আই ওয়ান্ট এ কার দ্যাট আই ক্যান ড্রাইভ। ড্রাইভটা কে করবে, আমি করবো তো না, তো এখানে আমি দ্যাট লাগিয়ে আরেকটা পার্ট বের করে দিলাম আর সেম কথাটাকে দুইবার লিখে দিলাম, আই ওয়ান্ট এ কার দ্যাট আই ক্যান ড্রাইভ, যেটা আমি ড্রাইভ করতে পারি। নেক্সট সিম্পল, আই লস্ট দিস কপি ইয়েস্টারডে। একজন একটা কপির কথা বলছে যে আই লস্ট দিস কপি ইয়েস্টারডে, এই কপিটা আমি গতদিন হারিয়ে ফেলেছিলাম। কমপ্লেক্সে কি বলবো আমি, দিস ইজ দ্য কপি আই লস্ট ইয়েস্টারডে, এটাই হচ্ছে সেই কপিটা যেটা আমি গতকাল হারিয়ে ফেলেছিলাম। দিস ইজ দ্য আই লস্ট দিস কপি বলেছে তাই আমি এখানে দিস ইজ বলেছি, দিস ইজ দ্য কপি আই লস্ট ইয়েস্টারডে। আচ্ছা, আজকে একটু সাউন্ডে প্রবলেম হতে পারে কারণ ফ্যানের স্পিডে একটু বাতাসের সাউন্ডটা খুব আসতে পারে, তো সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি এতটাই গরম যে আমি ফ্যানটা অফ করতেই পারছি না আজকে। আরেকটা সিম্পল সেন্টেন্স আমি দেখি, রমেশ নোজ হিজ বার্থ প্লেস। একটা সিম্পল কথা, রমেশ কোথায় জন্মগ্রহণ করেছে সে জানে। তো কথাটাকে দেখুন, আমি যখনই বলছি ভাঙিয়ে তখনই আমার এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। কমপ্লেক্সে আমি কীরকমভাবে বলবো, রমেশ নোজ ওয়্যার হি ওয়াজ বর্ন, রমেশ জানে ওর কোথায় জন্ম হয়েছিল। তো কোথায় জন্ম হয়েছিল কথাটাকে আমি সিম্পলি লিখতে পারি বার্থ প্লেস। রমেশ নোজ হিজ বার্থ প্লেস, রমেশ নোজ ওয়্যার হি ওয়াজ বর্ন। সিম্পল সেন্টেন্সে নেক্সট দেখি, দে অ্যাডমিটেড দেয়ার গিল্ট। একটা গ্রুপ তারা তাদের গিল্টটা, তারা যে দোষী এটা অ্যাডমিট করেছে। দে অ্যাডমিটেড দ্যাট দে ওয়্যার গিল্টি। তো আমি সেম লাইনটাকে দেখুন দ্যাট লাগিয়ে জাস্ট মিনিংটা চেঞ্জ করে একটু ঘুরিয়ে লিখলাম, আমার মিনিং সেম রইল। দে অ্যাডমিটেড দ্যাট দে ওয়্যার গিল্টি। আরেকটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ, আই ওয়ান্ট এ বুক টু রিড। সেম ওই যে করেছিলাম আই লস্ট দিস কপি ইয়েস্টারডে, সেম হবে আই ওয়ান্ট এ বুক টু রিড, আমি একটা বই পড়তে চাই। আই ওয়ান্ট এ বুক দ্যাট আই ক্যান রিড, আমি একটা বই চাই যেটা কিনা আমি পড়তে পারি। নেক্সট, গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক, আমাকে কিছু জল দাও খাওয়ার জন্যে। তো কমপ্লেক্সে আমি সেম কথাটাকে একটু ঘুরিয়ে বলছি, গিভ মি সাম ওয়াটার সো দ্যাট আই ক্যান ড্রিঙ্ক। তো এখানে দেখুন দ্যাট লাগে আমি যতটা করছি অলমোস্ট এক রকমের। তো আপনারা যতটা বেশি প্র্যাকটিস করবেন ততই এটা ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিসটা কন্টিনিউয়াস করতে থাকবেন, আর যাদের কোথাও কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবেন। গিভ মি সাম ওয়াটার সো দ্যাট আই ক্যান ড্রিঙ্ক। নেক্সট হচ্ছে সিম্পল সেন্টেন্সে, আই এক্সপেক্ট টু গেট এ প্রাইজ, আমি একটা প্রাইজ আশা করছি। কমপ্লেক্স সেন্টেন্সে আমি বলবো, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, আমি এক্সপেক্ট করছি যে আমি একটা প্রাইজ পেতে পারি। টু গেট এ প্রাইজ বলে এটাকে ফিউচারে নিয়ে গেছি তাই আমি এখানে শ্যাল ইউজ করলাম, যে যেই জিনিসটা এখনও হয়নি আমি এক্সপেক্ট করছি ইন ফিউচার আমি প্রাইজটা পেতে পারি, তাই আমি এখানে শ্যাল গেট এ প্রাইজ বলছি। তো নেক্সট ক্লাসে আমরা কি করব, আশা করি সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্সে নেওয়া যায় কিছুটা ধারণা ক্লিয়ার হয়েছে। একটা ক্লাসে সবটা ধারণা কমপ্লিট হবে না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস একটু টাফ। তো আমরা কি করব, নেক্সট ক্লাসে কম্পাউন্ড থেকে কি করে সিম্পলে নিতে হয় এটা প্র্যাকটিস করব, আর এছাড়া একসাথে আমরা কিছু প্র্যাকটিস করব। অ্যাট দ্য সেম টাইম যারা ক্লাসটা প্রথমবার দেখছেন তারা আমার গ্রামার সেকশনে গিয়ে বাকি ক্লাসগুলি আছে একটু দেখে নেবেন। সেন্টেন্সের উপর আমি একটা ক্লাস দিয়েছি, ওই ক্লাসটা একটু দেখে নেবেন, তাহলে এটা একটু প্রিভিয়াস ক্লাস, তো সেন্টেন্সের ধারণাটা ক্লিয়ার থাকলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অনেকটা সুবিধা হয়। যেমন আমরা নেক্সট ক্লাসগুলিতে করব এক্সক্লেমেটরি থেকে কি করে অ্যাসার্টিভে নিতে হয়, ইন্টারোগেটিভ থেকে কি করে অ্যাসার্টিভে নিতে হয়। তো আপনি যদি বুঝেনি না যে এক্সক্লেমেটরি কি, ইন্টারোগেটিভ কোন ধরনের সেন্টেন্সকে বলা হয়, তাহলে একটু ক্লাসে অসুবিধা হবে। তো যারা ক্লাসটা প্রয়োজন মনে করছেন, এই ট্রান্সফরমেশনটা শিখতে চাইছেন, তারা প্লিজ একটু গিয়ে সেন্টেন্সের পার্টটা দেখে নেবেন, এতে আপনারও সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো আজকের ক্লাসটা এতটুকুই থাক। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্যে, আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।